সেলফ হেল্প গ্রুপ সেভিংস ডিপোজিটের মতোই সেলফ হেল্প গ্রুপ ডিপোজিটও রয়েছে বিস্তর তফাৎ। বিগত ম্যানেজারের হিসাব অনুযায়ী সেলফ হেল্প গ্রুপ ডিপোজিটের পরিমাণ 19,61,250 টাকা, কিন্তু আসলে হবে 43,82,425 টাকা। 7 নম্বর রেকারিং ডিপোজিট। অন্যান্য ডিপোজিটের মতো আরডি রেকারিং ডিপোজিটেও আছে ভাড়া, আসলে হবে 6,15,654 টাকা, কিন্তু দেখাচ্ছে 5,04,648 টাকা। 8 নম্বর ফিক্সড ডিপোজিট এফডি যেটা বলি আমরা, এই অর্থ বছরের শেষ অবধি আমরা দেখেছি সমিতিতে সদস্যদের রাখা ফিক্সড ডিপোজিটের পরিমাণ ম্যানেজারের হিসাব অনুযায়ী 1,39,380 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে হবে 3,42,434 টাকা। 434 টাকা। আমাদের উদয় সমবায় সমিতির দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে রাখা আছে 55 লক্ষ টাকা। AIF লোন, এই ঋণ নিয়ে সমিতি মিনি হিমঘর করেছিল, যা থেকে এখনো পর্যন্ত কোনো আয় আসেনি। এই খাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল 30 লক্ষ টাকা, এর মধ্যে পরিশোধ করা হয়েছে মাত্র 8,06,335 টাকা, অর্থাৎ বাকি আছে 21,93,665 টাকা। 2024 সালের এপ্রিল মাস থেকে অত্র সমিতির স্থায়ী ম্যানেজার না থাকায় 2024-25 আর্থিক বছরে অডিট করা সম্ভব হয়নি। সেই কারণে 2025 সালের আয় ব্যয়ের হিসাব সবাই পেশ করা গেল না। পরিশেষে উপস্থিত সকল সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে সম্পাদকীয় প্রতিবেদন এখানে শেষ করছি। সমবায় আন্দোলন দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আনতে সম্পাদক সমীর উদ্দিন মোল্লা, উদয় ইউসিএসএস লিমিটেড। এটা একটা পরিষ্কার চিত্র আপনাদের সামনে সমবায় সমিতি তুলে ধরেছে। আপনারা প্রত্যেকেই আলোচনার দাবি রাখেন, প্রশ্ন করার যোগ্য। আপনারা একে একে নির্দিষ্টভাবে প্রশ্ন করবেন। যদি এই রিপোর্টটা আবারও আপনাদের জ্ঞাত হওয়ার অবকাশ থাকে, আপনারা বললে এরা আপনাদেরকে আবার বলবে। এবার আমি আবার মাইক আমাদের আজকের সভাপতি যিনি তারা তুলে দিচ্ছি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমাদেরকে একটি অর্থ মানে কি পূর্ণাঙ্গ মানে আমরা যেটা সমিতির যে বর্তমান জি গ্রুপের একজন কর্মচারী নির্ধারণ জামান, যে পূর্বে যারা সমবায় পরিচালনা করে গেছে সিলেকশনের মাধ্যম দিয়ে, আমার মনে হয় ইলেকশন হয়নি, সিলেকশনের মাধ্যম দিয়ে যারা দায়িত্ব ছিলেন এবং সমবায়ের অধিকর্তা যারা দায়িত্বে ছিলেন, তারা সমবায়ের আধিকারিকরা যারা ছিলেন মানে বানোয়ারে, তারা কিন্তু কোনোভাবে তাদের মানে যেভাবে চার্জ দিয়ে গেছে সেটা সেই চার্জটা আমাকে দেখাচ্ছে যে এইভাবে চার্জ হয়। 4টা ভাঙা চেয়ার, 4টা ভাঙা আলমারি, একটা অমুক এইভাবে লেখা থাকবে। সেটা আমাদের কাছে যেটা দিয়ে গেছে, যদি আপনারা আমাদের কাছে আছে, আমাদেরকে পূর্ণাঙ্গ কোনো চার্জ দেওয়া হয়নি। আমাদেরকে কার্যভার গ্রহণ করার জন্য এবং কাজ করবার জন্য এবং ইয়ারসিএস আমাদেরকে 13টা নির্দেশিকা দেয়। সেই 13টা নির্দেশিকা আমার মোবাইলের মধ্যে তার আমার এই মোবাইলে অ্যাপসে আছে। আপনারা যদি সরজমিনে তদন্ত করতে চান, এখানে উনি আমাদেরকে এই মোবাইলে মেসেজ করে এই সমস্ত কাজ করবার জন্য উনি বলে। তখন ওনাকে আমরা বললাম যে আমাদের কাছে তো 5টা টাকাও দিয়ে যায়নি, 5টা পয়সাও আমরা নাই, তাহলে একজন হিসাব রক্ষক আপনারা বলছেন নিযুক্ত করতে। সেই হিসাব রক্ষকের নাম উনি বললেন যে জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাব রক্ষক অসীম শীল তার নাম, সুখদেবপুর তার বাড়ি। সে এসে হিসাব নেওয়া 800 টাকা করে পার ডে দিবে। 1000 টাকা নিচে করবে, তারপর বলবে রিকোয়েস্ট করে 800, তারপর দুপুরে হোটেলে ভাত খাবে। সেই সমস্ত ব্যবস্থা আমাদের নির্ধারণ করেছে, করে ভাত খাওয়ানো হয়েছে। 800 টাকা করে দিতে আছি করে হিসাব আমরা নামাইছি। তারপর ওখানে আমরা চাইতে বলবো একটা চেয়ার ভালো নয়, সব ভাঙা চেয়ার।
চেয়ার কিনেছি 12খানা। এই করে সমিতিতে এখনো পর্যন্ত যা পয়সা খরচা হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের সমস্ত আমাদের পকেটের পয়সা। আমাদেরকে 5 টাকা ওইখানে যে ভোট হয়েছে ওই ভোট থেকে ওইখান থেকে আমাদের যে প্রাক্তন ম্যানেজার সে যে ওখান থেকে যে চলে গেছে তারপরে উনি আমাদের সমবায় মুখোপাধ্যায়কে আলো হয়নি এবং সমবায় উনি আসেননি। অনেক চিঠি, রেজিস্ট্রি চিঠি, পিস পোস্টের চিঠি, হাত চিঠি, আমাদের অফিসের স্টাফ তারা গিয়ে চিঠি করেছে। সেই চিঠির জবাব আমার কাছে, সেই চিঠি সমস্ত কপি আমার কাছে আছে। আপনারা দেখে যেতে পারেন এই যে চিঠিগুলো তাদেরকে করা হয়েছে। এই চিঠির জবাব হিসাবে আমরা ফলপ্রসূ হিসাবে কিছুই আমরা সমবায় ওনার কাছে আশা করতে পারিনি। অত্যন্ত রিকোয়েস্টের জন্য একদিন উনি আমার দোকানে আসলো, এসে বলল যে আমার বাচ্চার মতো আমার ছেলের বয়সী সব ছেলে আমাকে মান অপমান করছে, তো আমি কি করে আসবো? আমার সামনে তুমি ভাই তুমি অপমান হওনি, তুমি তো আমার বন্ধুস্থানীয় লোক, তুমি আমার এখানে তুমি ঠিক আছে তুমি আসো, তোমাকে যদি কেউ কাটার একটা আচর দেয় বা তোমাকে যদি কেউ অপমান করে সম্পূর্ণ দায়িত্ব আমার থাকবে। আমার দোকানে বসবো, চাটা খাবি, এই বললো আমি বন্ধু বান্ধব বলবো যে বলা হলো অবলো চাটা খাবো না, ঠিক আছে তাহলে কালকে আমি বেলা 11টার সময় আমি আসবো। ঠিক 11টার মধ্যে মোটর সাইকেলটি আমার দোকানের সামনে আসলো, আসার পর চল সমিতি খোলা হলো। সমিতিতে গিয়ে আমাদের 10 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, আমাদের মাননীয় সদস্য আবু হায়দার সাহেব, আরও কতিপয় কিছু লোক, আমরা সমস্ত বিরোধী একত্রিত হয়ে আমাদের যে অসীম সিং সেদিকে উপস্থিত ছিল, হিসাব দিচ্ছিল। হিসাব করতে যায় ওর হিত কল্প উঠে যাবে, কাঁপতে ধরলো, বলো 2,11,00,000 টাকা। ওরা যে ঠিক আছে তাহলে কালকে আমি আসবো, হিসাবটা কালকে করবো, আমি সশরীরে আসবো, এখানে হিসাব করবো, ঠিক আছে তাহলে দায় দায়িত্ব আমাকে বলবো যে তোমাকে দায় দায়িত্ব দিতে হবে। আমি বললাম হ্যাঁ সম্পূর্ণ দায় দায়িত্ব আমার। তোমার যদি কেউ কাটার আচর দেয়, তোমার যদি কেউ মান অপমান করে, তুমি আমি সম্পূর্ণ বুঝবো। এখানে খাতায় সই করেছে উপস্থিত হওয়ার জন্য, উপস্থিত হতে দিয়ে পরবর্তীতে আসেনি। এখানে এখানে এগ্রিমেন্ট করে গেছে, এখানে সই করে গেছে, সব কিছু করে গেছে। দিয়ে পরের দিন তো আসবেন, তারপর থেকে ওর কোনো আর দিয়ে নেই। তারপরেও আমরা কয়েকটা চিঠি করেছি, ওকে চিঠি করেছি এবং পঞ্চায়েতের যে আধিকারিক রূপম সাহা তার পোস্ট হচ্ছে এএসও স্পেশাল অফিসার বালুরঘাট এয়ারসিএস এর অফিসে, তাকে পর্যন্ত আমরা অনেক চিঠি করেছি। কোনো চিঠির জবাব বা কোনো এয়ারসিএস এর কাছে গেলে আমাদেরকে সার দিয়ে পাশ রাখার চেষ্টা করছে। আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংক বলছে টাকা, আমরা বললাম যে দেখেন তো সময়ের প্রায় 55-60 লক্ষ টাকা লোকের ডিপোজিট আছে, কারো মেয়ের বিয়ে, কারো ছেলের বিয়ে, কারো বিভিন্ন রকম সমস্যা। আমাদেরকে দোকানে আসছে, দোকানে এসে জড়া হচ্ছে, চার্চা করে বলছে, খাওয়ার কথা বলছে, ভালো হয় এই চাবিটা আপনারা রাখেন, সময়টা আপনারা চালান, আমরা পারবো না, আমরা চাবি দিয়ে দেন, রিকোয়েস্ট করে চাবি দিল। দেওয়ার পরে ব্যাংকের সব বড় বড় মানে চেয়ারম্যান, সিও আরো সব আধিকারিকদের তাকে বসানো হলো, বসে আমাদের বলছে, আমাদের সমস্ত বিরোধী সেখানে উপস্থিত ছিলাম, বলছে 10 লক্ষ টাকা জোগাড় করে দিতে পারি, 5% করে টাকা লোককে ফেরত দিবেন, কিন্তু আমাদের টাকা নেওয়ার জন্য একটা ভল্ট কিনতে হবে, ভল্ট। তো ভল্টের টাকা কিনতে কত টাকা বলছে? 3 লক্ষ টাকা দিলে ইন্স্যুরেন্স করতে হবে। আমি বললাম যে এই যে কোটি কোটি টাকা এর আগে দিছে, কোনো ভল্ট কিনতে হয়নি, কোনো ইন্স্যুরেন্স নাই, আজকে আমাদের 10 লাখ টাকা দিয়ে আমাদের ভল্ট কিনতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, তো আমরা খাবো কি? আগেই পায়খানা তৈরি করবো? আমি বললাম আমরা খাবো কি? খাওয়ারই তো ব্যবস্থা নেই, তা পায়খানা করার ব্যবস্থা আগে করে দিচ্ছে, তো পায়খানা ভর করে থাকা কি করে দেবো? বুঝাই বললাম এবং বললাম যে ওখানে কোনো বিত্তবানদের টাকা নাই, ওখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল মালিকের টাকা নাই, কোনো বিত্তবান ব্যবসায়ী
প্রায় 20-22 লক্ষ টাকা ড্যামেজ হয়ে পড়ে আছে, যার মাল সব নষ্ট হয়ে গেছে। আমরা যাই দেখলাম ওই সেবা নার্সিং হোম বলে একটা নার্সিং হোম দেওয়া আছে, ওখানে টাকা পয়সা যা ছিল কি করে নিয়ে চৌপাট হয়ে গেছে। এগুলো সমস্ত হিসাব বহির্ভূত, এগুলো হিসাবের মধ্যে যোগ নাই, এগুলো কোনো হিসাবের মধ্যে যোগ নাই। একটা ঘরোয়া ওখানে সবাই আপনার যে করতে ঘর আছে, কোনো ঘরোয়াকে সুস্থ অবস্থায় রাখেনি। প্রত্যেকটা ঘরোয়ার কাছে এমন অবস্থা করেছে যার ভাষা বলা যাবে না। এখানে একজন প্রবীণ সদস্য আছে, চায়ের দোকান করে ওই ঘরোয়া, ও বলছে না আমি তো টাকা দিছি, আমি অমন করেছি, আমি প্রতি ওই আয়সা সুহাসের ছেলে বলছে না আমি টাকা দিছি তো, বাবু হাতকে বলছি বলছে আমি টাকা দিছি তো। কোনো টাকার কোনো হিসাব নাই, সেবা নার্সিং হোমের কোনো মাল নাই, সব মাল খুলে টুলে কখন নিয়ে চলে গেছে আমরা বলতে পারবো না। এইরকম তারপরে 23,000 টাকা গ্রিন নিছে, গ্রিন 23,000 টাকা বিপুল তালুকদারের কাছ থেকে। ভারতের আছে 23,000, ক্যাশ খাতায় লিখছে 1,23,176। শ্রমিকের বেতন দিছে রিজাউল বলে একটা স্টাফ, সুকুমার হালদারের মেয়ে, এদেরকে 3,000 টাকা করে বেতন দিছে, 8,000 টাকা করে ভাউচার করে রেখে দিছে। এগুলো সমস্ত হিসাব বহির্ভূত। সমবায়ের গাছ বিক্রি হয়েছে 30 লক্ষ টাকায়, 20 লক্ষ টাকা সমবায়ের পেমেন্ট হয়েছে, তার হিসাব ভাউচার আছে। 10 লক্ষ টাকা কখন কোন সময় তিনি বস্তার মালিক হামিদুলের কাছ থেকে ও নিয়ে বাড়ি চলে গেছে। ভেরি রিসেন্ট যেটা হচ্ছে সমবায়, যেটা পশ্চিমবঙ্গ সরকার যেটা ফেরত দেয় ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের টাকা একদিনে 11 লক্ষ টাকা 12 লক্ষ টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে। একদিনে যাদেরকে পাইছে তাদেরকে দিছে, দিয়ে বাকি টাকা ওই নিয়ে বাড়ি চলে গেছে। এরপরে আমরা এইসব ঘুরে আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে সমবায়ের আধিকারিক আমরা সবার দুয়ারে দুয়ারে কুকুরের মতো হয়ে আমরা ঘুরে আমাদের নিজেদের পকেটের টাকা খরচা করে এই যে জায়গাটা এসেছি তাতে আমরা ফলপ্রসূ হিসাবে জানতে পারছি সমবায় চালানো আমাদের পক্ষে কঠিন। তা আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে আমার সবির্ভূত অনুরোধ, এবং আমাদের আপনারা বহু আশা করে দিয়েছেন, আমরা হয়তো আপনাদের আশা পূরণ করতে পারবো না। এই জন্য আজকে এই অসময়ে বলেন আর সময়ে বলেন আমাদের আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখে আনতে পারছি, এটার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং আমাদের নমস্কার, আদাব, সালাম। এখন যেটা বোঝা যাচ্ছে এটা তো আরো ভিতরে যদি যান আরো অনেক কথা, এইসব কথা ব্যাখ্যা কোনো জায়গায় গিয়ে খালি মিথ্যা প্রবঞ্চনা এই করতে করতে আমরা 3 মাস, আজকে 4 দিন 5 দিন অতিবাহিত হয়ে গেল। 3 মাস 4 মাস 3 মাস 4-5 দিন আমরা চলে আসলাম, আমরা কাজের কাজ এখনো পর্যন্ত খালি দৌড়া আর দৌড়, দৌড়া আর দৌড়। অডিট, সমস্ত অডিট রিপোর্ট ভুল, যেটা মানে ভাষায় বলতে পারবো না যে কি অডিট, কি অডিট, অডিটের সম্পূর্ণ অডিট রিপোর্ট ভুল। এই 500 বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ওই খাতি বলে কি বলে ফরিদপুর সমবায় ওখানকার অ্যাকাউন্ট দিয়ে এখানে অডিট রিপোর্ট হয়েছে, যেটা আমাদের বিরোধী এখানে উপস্থিত আছে অবৈধ আমাদের সেক্রেটারি, সেখানে গেছিল, সেখানে দেখছে আমাদের সমবায়ের কোনো অ্যাকাউন্ট নাই, ওটা হচ্ছে ফরিদপুরের অ্যাকাউন্ট দিয়ে ওই খাতির নাকি ওর সাথে মনোভাবনা সম্পর্ক, এই দিয়ে ওখানকার যেটা ওই অডিটটা করানো হয়েছে সম্পূর্ণ ভুল। আমরা এক্সিস ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমরা গেছিলাম সেখানে ইলেক্টেড কি আছে বলতে পারবো, ইলেক্টেড আমরা যাই দেখি গোপন ভাবে একটা অ্যাকাউন্ট করে দিয়েছিল, সেটা আমরা বের করছি, সেটা হচ্ছে আইটিবিআই ব্যাংক কমলাপুর, সেটাও ওই একই অবস্থা ইনঅ্যাক্টিভ। মানে এগুলো সমস্ত গোপন অ্যাকাউন্ট ছিল,
এগুলো যেটা তথ্য যেটা দেখেছি আমার ইয়েতে যাতে সম্পূর্ণ টাকা হিসাব ভালো লেগেছে যেটা খাইছে টাকা এখন আমাদের যারা কাগজপত্র যেটা প্রমাণ হচ্ছে এআরসিএস এর সোসাইটি রূপম সাহা আর হাফিজুদ্দিন সরকার সমস্ত কাগজপত্রে ওদের ছবি সমস্ত কাগজ ওই তো বললাম তো এআরসিএস এর রূপম সাহা এআরসিএস এর রূপম সাহা আর হাফিজুদ্দিন সরকার হাফিজুদ্দিন সরকারের পরে হাফিজুদ্দিন সরকার এতগুলো টাকা ইলেকশন হয়নি সিলেকশন কমিটি ছিল না এর মধ্যে না 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 কোনো কমিটি ছিল না ছিল না 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 তাহলে আপনি মানে যারা ধরা হোক বাড়িতে 2019 সাল থেকে 2019 সাল থেকে এআরসিএস সাহেব এটা ওদের নিযুক্ত এসবকে এদের নিযুক্ত করেছে সে এসবকে আমি আমার বিরোধীর সামনে জনপরনাস্তি অবমান করছি ওখানে আমি জনপরনাস্তি কোনো জবাব নেই কোনো জবাব নেই এখনো আমাদেরকে তাও দিয়ে খালি বলতে আছে ঠিক আছে হবে ঠিক আছে হবে ঠিক আছে হবে ঠিক আছে তো কোন দিন হবে কত বড় একটা সমিতি চলছে আজ কোন দিন হবে আমাদেরকে একটা টাকা নোট বাইরে টাকা নোট হিসাব আমাদেরকে দিয়ে আসেনি আর কি আমাদের পকেটের পয়সা দিয়ে আমরা এখনো এইসব করে আছি সে আমি পাই কেউ 745 আছে ইয়া আছে সদস্য তাহলে কেউ কিছু জানে না এর মধ্যে আছে এতগুলো টাকা ইয়ে হচ্ছে আর এবার আমি আপনাদেরকে বলতে বলবো এই সম্পর্কে যদি আমাদেরকে যদি কোনো বুদ্ধি পরামর্শ আমি আশা করবো আপনারা দেবেন এই আশা রেখে এখনকার মতো আমার বক্তব্য এখানে থামালাম পরবর্তীতে যদি আপনাদের প্রশ্নের জবাব দিতে হয় তখন যদি প্রশ্ন করেন আমার জবাব আমাদের সেই প্রশ্নগুলোর সমস্ত লিপিবদ্ধ হবে এবং প্রশ্নগুলোর জবাব আমরা দিব। আমি একজন সদস্য বলছি অন্তত যারা ছিলেন আগের কমিটিতে তাদেরকেও একটু ডাকা হোক আমরা একটু শুনতে যাচ্ছি ওনার সঙ্গে যে রাফিজ একা ছিলেন না আরো তো লোকজন ছিল কমিটির সদস্য পুরাতন সদস্য তাদেরকে শোনা হোক কি খবর হয়ে আছে কে প্রশ্ন আমি বলছি মাইকটা মুখে ছাত্র 45 সদস্য আছে তাহলে ম্যানেজারের বাড়ি যাওয়া হোক ম্যানেজারকে ধরা হোক বলা হোক এতগুলো টাকা কোথায় গেল এই হিসাবটা আপনারা যে দাঁড় করেছেন কত সাল অবধি, মানে বিগত কত সাল পর্যন্ত। আর একটা আমার নিজস্ব ধারণা হচ্ছে যে এখানে আজকে হাউস আছে হাউসে মনে হয় একটা ছোট্ট একটা উপদেষ্টা কমিটি দিলে মনে হয় ভালো হতো আর কি। আমাদের যে উদয় ইউনিয়নের যে ডিরেক্টর বডি আছে তাদের একটু বুদ্ধিমান যদি কিছু ব্যক্তি যদি দিতে পারেন কি মনে হয় জানি না, তো যদি মনে হয় যে উপদেষ্টা একটা ছোট্ট কমিটি করে দিতে পারেন যদি সম্ভব হয়। আর কত সাল অবধি যে হিসাবটা দাঁড় করতে পেরেছে সেটা একটু বললে ভালো হতো, এটুকু আমার জানা। আপনারা তো সবাই তো ভোট দিলেন বিএনপি নির্বাচিত করলেন আপনারা বলেছিলেন ব্যাংকটা বন্ধ রাখেন ব্যাংকটা কে বন্ধ করলো কেন হলো একটা তো প্রশ্ন করলেন যে আপনারা শুধু ভোটটা দিলেন আপনারা তো বলেছিলেন ব্যাংক বন্ধ রাখো খাবার দাও কে করলো কেন হলো ব্যাংকটা বন্ধ এটা তো প্রশ্ন আপনাদের থাকা উচিত আজকে খোলার জন্য পারমিশন নিচ্ছে বন্ধ করার জন্য আপনাদের কাছে অনুমতি দিয়েছিল নেই এক দুই নম্বর কথা কিছুক্ষণ আগে মতো 18 সাল অব্দি হিসেব হয়েছে আমরা শুনলাম 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার দুর্নীতি আছে 18 সাল অব্দি হিসেবে যদি এই টাকাটা দাঁড়ায় তার আগে ইলেকশন হয়নি বিরোধী তৈরি হয়নি তাহলে আগে কি দুর্নীতি ছিল না আমাদের ধরে নিতে হবে তাহলে আজকে ভোট করুন আগে স্বচ্ছ ছিল 18 সাল থেকে দুর্নীতি হচ্ছে এটা তো আমাদের পরিষ্কার করতে হবে আমরা তো মেম্বার তাহলে আপনাদের তো বলুক এই ভোট দুর্নীতি যা হয়েছে সেগুলো 18 সালের পরে হয়েছে 18 সালের আগে সোসাইটি একদম স্বচ্ছ দুধের মতো পরিষ্কার ছিল এইটা প্রকাশ হয়ে যাবে তাই না এইটা তো পরিষ্কার হওয়া উচিত আমার বক্তব্য শেষ এবার আপনারা বলেন এই সুযোগটা কিন্তু বহুদিন পরে এসছে আপনারা খেয়াল করছেন না এখানে সেলফ হেল্প গ্রুপের টাকার 9-6 দেখতে পেলাম
আমরা যারা শেয়ার হোল্ডার, আমাদের 21 লক্ষ টাকা কিভাবে আছে, কোথায় আছে আমরা জানি না, এবং ঋণ খেলাপির একটা বক্তব্য দেখতে পেলাম। এরকম 8-9টা এদের অ্যাকাউন্ট আছে। আপনারা যদি দায়িত্বশীল ভাবনাগুলো বলতে পারেন, কারণ প্রত্যেকের ভাবনা আলাদা। আমি আপনাদের মতো সভ্য, আমি ওইদিকে বসেছিলাম, ওনারা কেন ডেকে আনলেন আমরা জানি না। ওরা বসলে আমাদের উল্টো দিক থেকে প্রশ্ন করার সুবিধা হতো। আমরা যেটা জানি আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। বারবার ভোলাদা বলছে যে আমরা আমাদেরকে নির্বাচন করেছেন। আমি এরকম ভাবতে চাইছি না। নির্বাচন একটা পদ্ধতি মাত্র। দীর্ঘদিন সমিতির পরিচালন কমিটি কখনো সিলেক্টেড ছিল, কখনো অফিসিয়ালি ছিল। এই নির্বাচিত কমিটি এসছে, আমরা আশা করেছিলাম যে আমরা এখন সমিতিটাকে সচল দেখব। আমরা জানতে পারলাম যে সমিতিতে সেই অর্থে কি পরিস্থিতি চলছে। একটা হিমবারের গল্প শুনলাম, যেখান থেকে কোনো প্রফিট হয় না। এরকম অনেক কিছু আছে যেখানে প্রফিট হয়, সেই টাকা পয়সা নাকি তিনি নিয়ে চলে গেছে। তিনি মানে তখনকার ম্যানেজার দল নিয়ে গেছেন। আমাদের এটা বক্তব্য নয়। আমি সভ্য হিসেবে জানতে চাই যে আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হচ্ছে, সেখানে আপনাদের সমিতির যারা সরকারি আধিকারিক, এটা নোট করতে হবে, একজনও কেন উপস্থিত হননি? তাহলে কি আমরা ধরে নেব যে এই আধিকারিকরা সরাসরি যুক্ত? কারণ দীর্ঘদিন আলা যে প্রশ্নটা করেছিল, দীর্ঘদিন এই সমিতি চলেছে আধিকারিকের সমন্বয়ের মধ্য দিয়ে। প্রতিনিধি কেউ ছিল না, নির্বাচন ছিল না। নির্বাচন আমরা করতে পারি না, সভ্যরা করতে পারি না। নির্বাচন করে ব্যাংক, নির্বাচন করে সরকার। কেন হয়নি আমরা সাধারণ কৃষক সেটা উপলব্ধি করতে পারছি না। কিন্তু এটা পরিষ্কার যে এই সমিতির 9-6 এর পিছনে এটা নোটডাউন হোক, আধিকারিকদের একটা বিরাট হাত রয়েছে। এবং তার প্রমাণ আজকের এই সাধারণ সভায় আধিকারিক থাকবেন না, উপস্থিত থাকবেন না, এটা হতে পারে না। এটা একদিনে হয়নি। এই সভাটা 15 দিনের মিটিং এ, 14 দিনের মিটিং এ সম্পন্ন হচ্ছে। তাদের পরামর্শে, তাদের নির্দিষ্ট তারিখ সময়কে মান্যতা দিয়ে সমবায় সমিতি আজকে এই মিটিং ডেকেছে। এখানে গাফিলতিটা বোঝা যাচ্ছে কত বড় একটা চক্রান্ত রয়েছে। এটা হলো 1। 2, আজকে তারা দায়িত্ব পেয়েছেন 12 জন নির্বাচিত প্রতিনিধি। একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখেছি, সবাই সাক্ষী আছি আমরা। খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে হার জিত থাকে, এক পক্ষ জয়লাভ করে দায়িত্ব নেই, তারা দায়িত্ব নিয়েছেন, ভালো কথা। আমি সভ্য হিসেবে জানতে চাই, নির্বাচনের এতদিন পরে ব্যাংক বন্ধ কেন? ব্যাংক খোলা যাচ্ছে না কেন? এটা কি এই 12 জন নির্বাচিত প্রতিনিধির যোগ্যতার জায়গায়? কোন প্রশ্নটা জায়গায়? আমরা যারা এখানে সভ্যরা আছি, আমরা হতাশাগ্রস্ত হচ্ছি। কেন সমবায় সমিতি খোলা যাচ্ছে না? এই জবাবদিহি আপনাদের করতে হবে। মন গড়া কথা আমরা শুনতে রাজি নই। আপনাদের পরিষ্কারভাবে যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বলতে হবে আপনারা দায়িত্বে রয়েছেন, অথচ সমবায় সমিতি ভুলবে না, এটা হতে পারে না। আপনারা সমবায় সমিতি ভুলবেন, এটা এখানকার সমস্ত মানুষের দাবি, আমার বিশ্বাস। সমবায় সমিতি ভুললে সেলফ হেল্প গ্রুপ বলুন, শেয়ার হোল্ডার বলুন, ফিক্সড ডিপোজিট বলুন, সাধারণ লোনের মানুষ বলুন, তাৎক্ষণিকভাবে কথা বলতে পারে। আপনারা যদি আমাদের ডাকেন, আমরাও সেখানে সভ্যরা 100 জনকে ডাকলে 5 জন তো হাজির হবো। 5 জন মানুষ আমরা আশ্বস্ত করতে পারবো, এই পরিস্থিতিগুলো আমরা বোঝাতে পারবো। কিন্তু এত বড় একটা সম্পদ উদয় অঞ্চলে, এত বড় সম্পদ, এত কোটি টাকার সম্পদ আর কোথাও নেই। যেটা আমাদের এই 745 জন মানুষের রয়েছে, সেটা বন্ধ করার চক্রান্ত চলছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সেটা আজকের পর কালকে গুরু নানকের জন্মদিন, 6 তারিখ থেকে খোলার ব্যবস্থা, এটা কি সম্মত আছে? এটা পরিষ্কার বলতে হবে। আমাদের সমিতি কেন তালামারা থাকবে, কি কারণে তালামারা থাকবে?
আজকে হাউসকে বলবে না যে আমরা একটা মামলা করতে চাই, যারা এই নয় ছয় করেছে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা সই করেছি, না বুঝে সই করেছি। আমার বাড়িতে একজন সই করতে গেছিল, বলে সই করতে হবে, আমার হাসি পেয়েছিল তার সই করার কাগজ থেকে। কি বিষয়ে সই করবো, কিসের মিটিং, এজেন্ডাগুলো আলোচিত হবে কিনা, বাস্তবায়িত হবে কিনা, লিপিবদ্ধ হবে কিনা, আগে কেন সই করবো? এই প্রশ্নটা যদি আমি সই করিনি, তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, তাকে বুঝাতেও চাইনি। আজকে আমরা সই করলাম, আজকে এই লিপিবদ্ধগুলো করতে হবে, আমাদের সয়ের সঙ্গে বেরোতে হবে। আমরা কি এই চুরির সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, যত বড় ফিগার হোক, আমরা ডায়াসে ফুলবাড়ি বাজারে দাঁড়িয়ে বলেছিলাম, তখন যারা আমাদের বিরোধী ছিলেন তারাও প্রশ্ন করেছিলেন। আমরা রাজনৈতিক মানুষ, রাজনীতি কথা বলেছিলাম যে সবটার সুষ্ঠু সমাধান হবে। কার মধ্য দিয়ে হবে? আপনাদের 12 জনের মধ্য দিয়ে হবে। কারা শক্তি দেবে? আমরা 745 জন শক্তি দেব। অতএব আজকের পর দ্রুত তাদের বিরুদ্ধে কেন ডায়েরি হবে না, কেন এফআইআর হবে না, এটারও প্রশ্ন আমাদের থাকবে। হাউস যদি এটাকে সমর্থন করে, এটাও লিপিবদ্ধ করতে হবে। যখনই আমরা আইনের আশ্রয়ে যাব, আপনারা এই সম্পাদকগুলোর উপর বলেছেন যে আপনাদের অডিট রিপোর্টগুলো দেখে হাসি পেয়েছে, আমরা আরো বেশি জানি। আমি ব্যক্তিগত স্তরে যখন প্রথম জানতে পারলাম যে এই 9-6 গুলো হচ্ছে, আমরা প্রথম যখন ঢুকি, আপনারা অনেকেই ছিলেন, আমরা 25-30 জন লোক ঢুকেছিলাম, কোন রাজনৈতিক ভাবে ঢুকিনি, আমরা আমাদের ভালোবাসা থেকে ঢুকেছিলাম, শ্রদ্ধাবোধ থেকে ঢুকেছিলাম। ঢুকে যখন একটার পর একটা তার ঘাপলাগুলো আমরা দেখেছি, তার কর্মকাণ্ড দেখেছি, বড়দা সত্য কথা বলেছেন, তিনি কাঁদতে শুরু করেছেন। আমরা প্রথমে ওই এসওকে তার আচরণ শিখিয়েছিলাম, তার বাস্তবতা শিখিয়েছিলাম। তিনি কিন্তু সই করে দিয়েছিলেন যে একটা 9-6 হয়েছে, নিয়ম নিয়ে একটা ফাঁসানো হয়েছে, এই সমীকরণটাকে নিয়ে, এই এলাকার কৃষকদেরকে নিয়ে যাচ্ছে তাই কর্মকাণ্ড হয়েছে। আজকেও বালুরঘাটে বসে এই আধিকারিকেরা আমাদেরকে অবহেলা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দায়িত্ব এড়াচ্ছে, বিভিন্ন নেতা নেত্রীর কথা বলে গল্প তৈরি করে আমাদেরকে বিভ্রান্ত করছে। আমরা সাধারণ মানুষ, এই জন্য আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা এইরকম ভাবে মিটবে না, এটাকে পরিষ্কার ভাবে এগোতে গেলে আমরা দেখেছি আরা বলছিল তার বাড়ি যেতে হবে। আমরা 3টা মানুষ, আমি অসেন্দর বন্ধু প্রথমে বলতে নিজের ইচ্ছায় সমিতির দিকে তাকিয়ে ও আশ্বস্ত করেছিল যে হ্যাঁ আমি টাকা নিয়েছি, লিখিত আছে, আমরা লিখিত করেছি, রূপম শাহ সই করেছে, হাফিজউদ্দিন সরকার সই করেছে, এবং সম্পূর্ণ সুস্থ পরিবেশ, ঠান্ডা মাথায় হয়েছে এটা। তখন কোনো পরিচালনা কমিটি তৈরি হয়নি, আমরা সভ্য হয়ে রাজি ছিলাম, অরাজনৈতিক ভাবে গেছিলাম। সে বলেছিল যে আমার ছেলের বউ আমাকে সহযোগিতা করছে না, আমি টাকা দেখেছি, আমাদের ছেলে কখনো 17 লক্ষ টাকা, কখনো 20 লক্ষ টাকা বাড়িতে ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে, আমি জানি, স্বীকার করেছে। তোমরা একটু আমার বৌমাকে বোঝাও, উনি টাকাটা দিলে আমরা টাকাটা দিয়ে দেবো। আমরা এই উদ্দেশ্যে তার বৌমার কাছে গেছিলাম, সে যা করেছিল, বিস্কুট করেছিল, আমরা কিন্তু গ্রহণ করিনি। আর যে ভাষায় আজকে এখানে কথা বলছি, যে আওয়াজ দিয়ে কথা বলছি, একইভাবে সেখানে চিৎকার করে কথা বলা হয়েছিল। সেদিন বলা হয়েছিল যে এই সভ্যতা যদি এখানে আসে, এই বাড়িটা কিন্তু গুড়িয়ে যেতে সময় লাগবে না। আমরা পারিনি নয়, পেরেছিলাম। আমরা তাকে বাধ্য করলাম, হাফিজুদ্দিনের কথা দিল যে তার জমি বিক্রি করে সে টাকাটা পরিশোধ করবে। আমরা বসলাম, আমাদের মধ্যে আলোচনা শেষ পর্যন্ত বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত ছড়িয়ে পড়লো, নানান ধরনের উকিল ঢুকলো, নানান ধরনের মানুষ ঢুকলো, বিভিন্ন পেশা শ্রেণী রাজনীতির মানুষ একত্রিত হয়ে হাফিজ একটা বোধহয় সাহস পেয়ে গেল যে কিছুদিন জেল কাটবো, এত টাকা আমি কেন দেবো। তারপরে রাতারাতি হাফিজউদ্দিন সরকার তার যে জমিটা বিক্রি করবে, সেই জমিটাও তার আত্মীয় পরিজনদেরকে দানপত্র হিসেবে হেবানামা করে ডিট করে দিল। সেই জমিটাও এই অবস্থায় পড়ে গেল। তারপর সে আর ফেরে না, আজও ফেরে না। এই পরিস্থিতির মধ্য দিয়ে সমবায় চলছে, কিন্তু এটা তো হতে পারে না। একজন চুরি করলে কি করতে পারি আমরা থানায় ডায়েরি করতে পারি, এফআইআর করতে পারি, এটা করতে হবে। আমরা যদি জনরস তৈরি হয়, আমরা এই গল্পটা সবাই জানি কম বেশি যে এই কীর্তিটা করেছে। তারপরে এই মানুষটা প্রত্যেক দিন, সপ্তাহের 5 দিন ফুলবাড়ি বাজারে ঘোরে, বাজারে বাজার করে, আস্তে আস্তে
বেশি হয়েছে, এগুলো করে কিন্তু আমরা পার পাবো না। আজকে এজিএমে এসছেন, আপনারা চা পান করেছেন, জানি না কি আয়োজন করেছে, কিন্তু আমাদের একটা কোটি কোটি টাকার সম্পদ, এই এলাকার মানুষের সম্পদ, যেখানে আমরা জোর করে দাঁড়াতে পারি, আমরা বলতে পারি এই সমিতিটা আমাদের, এই জায়গাটা আমাদের, সেই জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে। তালা পড়া মানে এই জেলায় এরকম একাধিক সমিতি তালা পড়ে গেছে। ওই এআরসিএস বলুন আর যাই বলুন, এদের কোনো যায় আসে না, এদের বেতনের কোনো বাড়তি হবে না, এরা ট্রান্সফার দিবে, অন্যত্র চলে যাবে। আমরা কিন্তু ফোকাস হয়ে যাব, যে মানুষগুলো আমরা যুক্ত আছি সেই জায়গাটা কিন্তু ফোকাস হয়ে যাব। আর যারা দায়িত্ব নিয়ে এসেছেন তারা এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কিন্তু কোনো রাজনীতির মানুষ নয়, একটা সময় ছিলেন। তারা আমাদের 745 জনের প্রতিনিধি। অতএব প্রত্যেকের দাবি হচ্ছে এটা পরিষ্কার যে আপনাদের সমিতি খুলতে হবে, আপনাদের চুরির বিরুদ্ধে এফআইআর করতে হবে, আপনাদের যারা কর্মচারী আছে তাদেরকে সবেতনে, নমনাতর বেতন দিচ্ছেন না, সবেতনে রাখতে হবে, আরো স্টাফ প্রয়োজন হলে দিন ভিত্তিক নিয়োগ করতে হবে। আপনাদের উপার্জনের রাস্তা তখন দেখতে পাচ্ছি, যে টাকাটা ওখানে উপার্জন হয় আজকের থেকে যদি হিসাব করা যায়, এই টাকাটা দিয়ে হয়তো দরজা খোলা, ঝাড় দেয়া, কেউ গেলে কথা বলা, এরকম তো কোনো অসুবিধা নেই। আপনারা বলছেন যে সবাই বলছে টাকা দিয়েছি, সত্য হতে পারে, এখন সবাই আমরা মিথ্যাও বলতে পারি, সেটা কতখানি কি হয়েছে, কি হিসাব করেছেন আমি জানি না। যে টাকাটা হয়েছে বা যে টাকাটা পাচ্ছেন আজকের দিনে হিসাব করে সেটা বসুন, সেই হিসাবটা আনুন, সেটাও আজকে প্লেস করতে হতো যে কি টাকা পেয়েছি, কত টাকা পাইনি, কত টাকা দাবি ছিল, এটা পরিষ্কার করুন। সেটা যেই হোক, এটা সেই টাকাটা দিয়ে সমিতিকে চালানো যায় নতুন ভাবনায়। যদি সেই বিল্ডিং গুলোকে কাজে লাগানো যায়, তার জন্য বিজ্ঞাপন দিন, ওখানে 50,000 টাকা কামাই করা, আমার বিবেকে 50,000 টাকা কামাই করা জানুয়ারি মাসের থেকে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। 50,000 টাকা কামাই করলে 6 লাখ টাকা বছরে আসে, 4-5টা কর্মচারী, 2-3টা কর্মচারী ওখানে রাখা যায়। রাখলে লাভ কি? আমাদের মধ্যে অনেকেই আমরা নির্দিষ্ট সময় লোন নিয়েছিলাম, ঋণ নিয়েছিলাম, এই ডামাডোলের পরিস্থিতিতে কেউ আর সাহস পাচ্ছে না যে ঋণটা গিয়ে শোধ করে আসে। এরকম কোটি টাকার উপর টাকা পড়ে আছে, সেই মানুষগুলো আপনারা বেরিয়ে পড়ুন। আপনাদের 2 মাস হয়ে গেছে, আপনাদের অনেক দিন হয়ে গেছে, আপনারা টিম করুন, আপনারা বেরিয়ে পড়ুন সেই ঋণ খেলাপি মানুষগুলোর কাছে যে আমরা ব্যাংক খুলেছি, আমরা লোক রেখেছি, আমরা এফআইআর করেছি, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা আপনাদেরই ঘরের মানুষ, আপনারা টাকাগুলো পরিশোধ করুন। আপনারা টাকাগুলো পরিশোধ করলে যে ফিক্সড ডিপোজিট গুলো রয়েছে, যে শেয়ার হোল্ডারের টাকাগুলো রয়েছে, সেগুলো আমরা লোন হিসেবে আবার ব্যাংক থেকে পদ্ধতিগতভাবে নিয়ে আমরা ব্যাংক থেকে সচল করতে পারি। এই জায়গাগুলো আমাদের হতাশ করছে, এই জায়গাগুলো আমাদেরকে বিরক্ত করছে, এই জায়গাগুলো আপনাদের প্রতি আমাদের প্রশ্ন তৈরি করছে। এগুলো কিন্তু আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই প্রতিশ্রুতি কিন্তু পালন হচ্ছে না। আজকে এই এজিএম আপনারা ডেকেছেন, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। এরকম একটা সাহস, এরকম একটা পরিস্থিতি গ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আপনারা একজন আধিকারিক এখানে হাজির করতে পারেননি, এই ব্যর্থতাটাও আপনাদের নিতে হবে। আপনারা মানে তারা কর্মচারী, আপনারা যেখানে যাবেন এই দায়িত্বপূর্ণ কথাগুলো সেখানে তুলে ধরবেন যে আপনাদের কে অধিকার দিয়েছিল আমাদেরকে ওখানে অপমানিত হবার। আপনারা নির্বাচন দিলেন, আমরা ওখানে প্রতিনিধি হলাম, আপনাদের কথা মতো দায়িত্ব নিলাম, আপনারা এই আমাদের দায়িত্ব দিলেন। এজিএম হলো প্রত্যেকটা মানুষকে ধরে ধরে অপমান করছে। আমাদের কি মান সম্মান নেই, ইজ্জত নেই? আপনারা হাজির থাকেন, এর জবাব দিতে হবে। এই ড্রাফটিং গুলো আমাদের করতে হবে, এগুলো পৌঁছাতে হবে। প্রয়োজন হলে এগুলো আরো বেশি পাবলিকলি সাংবাদিকদের মধ্যে প্রচার করতে হবে। সাংবাদিকরা বড় কাজ করে, তারাও মানুষের কাছে বাস্তব বক্তব্য তুলে ধরতে পারবে। শুধু বাজারে এটা প্রচার হচ্ছে, দুধ যা চলে এরাও করতে পারবে না, এরাও খেয়ে দিয়ে শেষ করে দেবে। খাবার কি আছে এখানে? এখানে ব্যাংক, এখানে 1 টাকার হিসেব হয়। হয়তো আমি যদি সরকার কোন একটা সময় ভেবেছিল পরিচালনা কমিটি ছিল না, আমি বোধহয় মানে আমি যা খুশি তাই করবো। কিন্তু টাকা পয়সা এমন একটা জিনিস, হিসাব এমন একটা জিনিস, আপনি কবরে চলে যাবেন, শ্মশানে চলে যাবেন, আপনার হিসাব আপনাকে তারা করবে। এটাই বাস্তব, এটাই একদম সঠিক তথ্য, সেটা আজকে কিন্তু ধরা পড়ছে। আপনারা যদি হাফিজ ম্যানেজারকে ব্যক্তিগতভাবে কেউ আক্রমণ করতে চান, সেটা আপনাদের ব্যাপার, সেটা এখান থেকে আমরা কিন্তু ব্যাংক বা সভ্য হিসেবে বলতে পারি না। কিন্তু এটা বলতে পারে, এটাও বলতে পারে যে ইমিডিয়েটলি আর দেরি না করে এফআইআর হবে। শুধু এফআইআর করলে হবে না, এফআইআরটাকে এমন ভাবে করতে হবে
কাগজের লিখিত প্রমাণ আছে, সেই প্রমাণগুলো একটা একটা করে হাজির করতে হবে। যে মানুষগুলো সেভিংসে টাকা রেখেছে, সেই টাকাগুলোর হিসাব মিলছে না, সেগুলো দিয়ে একটা একটা করে তথ্য পৌঁছাতে হবে, যাদের উকিল খাড়া করতে হবে। সমস্ত চাপকে অতিক্রম করে, সমস্ত ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে যদি আপনারা 12 জন মানুষ এক সুরে লড়াই না করতে পারেন, আপনাদের তো একদিন হাফিজদার মতো, হাফিজের পরিবারের মতো আপনাদের বেতনকেই 745 জন মানুষ প্রশ্নে বিদ্ধ করবে, আপনার সামনে করবে, আপনার পেছনে করবে, আপনাকে আপনার এখানে আসার শখটাকে বা দায়িত্বটাকে যে আমরা এমন ঘোরালো করবে, আপনি মনে করবেন ছেড়ে বাকিয়ে দেবাছি। অতএব আমরা আশ্বাস দিচ্ছি, এই 745 জন মানুষ আমরা বিজেপি করতে পারি, কংগ্রেস করতে পারি, তৃণমূল করতে পারি, রাজনীতি নাও করতে পারি, কিন্তু আমরা সমিতির স্বার্থে আপনাদের 12 জনকে বুথ থেকে আগলে রাখবো, মেধা দিয়ে, মনন দিয়ে, সমস্ত অবস্থান দিয়ে আপনাদেরকে রক্ষা করার চেষ্টা করব। কিন্তু আপনাদেরও দায়িত্ব পালন করতে হবে। এই কথাগুলো একটা সভ্য হিসেবে এই 4-5 মাসে যা দেখেছি, ভিতরের খবরগুলো যা দেখেছি, আপনারা যখন সবটাই বুঝবেন, এই মানুষটার প্রতি এত ঘৃণা হবে। আমরা তাকে বলেছিলাম যে আপনি একটা পরেশগার মানুষ, দাড়ি রেখেছেন, টুপি দিয়েছেন, পাঞ্জাবি পাজামা পরেন, মাঠটায় গেছেন, আপনার কি ইজ্জতের ভয় করে না? এই ভাষায় কথা বলা হয়েছে। আপনার সম্পদ নিয়ে কি যাবেন? এগুলো দিয়ে দিন। সেই মানুষটা কিন্তু এই কথাগুলো বলার পর তখন কিন্তু আমাদের সবাই ছিলেন, তিনি কিন্তু রাজি হয়েছিলেন। তার 2-3 দিন পর কি হলো, তিনি পাল্টে গেলেন। অতএব আমাদের দুটো পদ্ধতি খোলা। আপনারা যদি মনে করেন যে তাকে আবার ধরে তার বাড়ি গিয়ে হাঙ্গামা না করে বেশি সংখ্যক মানুষকে, 100 মানুষকে, তার ছেলের বউকে তাকে ঘেরাও করে বাস্তব কথা বুঝে দেব, সেটা করে যেতে পারেন, কিন্তু কখনোই কোনো হাঙ্গামা নয়, কখনোই কোনো মানুষের প্রতি আক্রমণ করে সবাই সমিতি কিন্তু তার টাকা তুলতে পারবে না, বেআইনি কোনো কাজের সঙ্গে। আমি সভ্য হিসাবে বক্তব্য বা আমার কথা রাখতে চাই না, বা রাখতে পারি না, বা আমি ধারণা পোষণ করি না, কিন্তু এই টাকাটা তোলা অত্যন্ত সহজ হবে আমি মনে করি। আমার ক্ষুদ্র জ্ঞানে যদি একটা এফআইআর এর প্রস্তুতি নেওয়া হয় এবং তাকে লাস্ট জানানো হয় যে আমরা কিন্তু যাচ্ছি, এই পরিস্থিতির মধ্যে যাচ্ছি, তুমি কি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে আসবে, তাহলে কিন্তু ব্যাংকটা টাকাটা আসলেই সচল হবে। কিন্তু সাথে সাথে এটাও সবাইকে অনুরোধ করবো, শুধু 9-6 কারণে এই ব্যাংক বন্ধ হয়ে যাবে, এটা আমার মতো সভ্য কোনোদিনই মানবে না। ব্যাংক খুলতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে চলতে হবে। যদি কর্মচারীকে 1 বছর 9 মাস বেতন না দিয়েও যদি কর্মচারী কাজ করে, তাহলে আরো 1 বছর করবে, আরো 6 মাস করবে, ব্যাংক চালু রাখতে হবে। এই কথাগুলো আপনারা তো অনেকেই বলতে চাচ্ছেন, মাইকে নিয়ে একটু গুছিয়ে বলতে ব্যর্থ হচ্ছেন। আমার মনে হয় আমি আপনাদের কথাগুলো আপনাদের মতো করে বলার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের আরো এই কথাগুলো শোনার পর আরো কিছু বলার ইচ্ছে করে, বা আমাকে সংশোধন করার ইচ্ছা করে, বা আমাকে বিয়োজন করার ইচ্ছা থাকে, আপনারা প্রত্যেকে বলুন। এই গত শুক্রবার এই আজকের যে সাধারণ সমাজের নির্বাচন হয়ে দিনক্ষণ স্থির হয়ে আপনাদেরকে যে আসতে বলেছি বা আসার জন্য অনুরোধ করা হয়েছে, আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তার নিমন্ত্রণ করতে আমরা এআরসিএস অফিসে আমরা গেছিলাম, আমরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে গেছিলাম, তাদেরকে নিমন্ত্রণ করে এসেছি। তাদের নিমন্ত্রণের যে আমরা চাইনি, আমাদের তো পিওডি আছে, তারা হয়তো আমাদের কাছে হিসাব চাইবে যে আমরা কি চাননি, তার রিসিপ্ট কপি এখানে আমাদের কাছে তাদের সবাই আছে। সেই প্রসঙ্গে আমরা এয়ারসেল সাহেবকে যখন বললাম যে রূপম সাহেবকে দেখতে পাচ্ছি না, করোনা বাইরে গেছে, তারপর তার আইনগত তাহলে যখন আমরা যখন কিছুই হচ্ছে না, তাহলে আমরা আইনগত একটু ব্যবস্থা নিই। তো বলছে এটা কি আপনার আইনগত ব্যবস্থা আপনার সমবায় সমিতি দিতে পারবে? কে দিতে পারবে? এটা গভর্নমেন্ট দিতে পারবে। গভর্নমেন্ট কি সেক্রেটারি তাই বলেছে তো নাকি? গভর্নমেন্ট দিতে পারবে। আপনার এটা সাত দিয়ে যে মাছ থাকা, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি যে 7 দিয়ে মাছ থাকা হচ্ছে, সবসময় সেন্টার দেওয়া হচ্ছে। আমরা 10 বার যে এআরসিএস অফিসে গেছি, তার মৌখিক এবং তাদেরকে যে জেলার মন্ত্রী থেকে আরম্ভ করে ডিএম
ডিএম থেকে আরম্ভ করে আর ডিএম মন্ত্রী দলগতভাবে সামাজিকভাবে সমবায়ের আধিকারিকদের এই যে আমরা আগে মৌখিক বলতে বলতে এতগুলো বাস করেছি তাদেরকে আমরা মন্ত্রী থেকে আরম্ভ করে আমরা সর্বময় কর্তার কাছে এই সমবায় উদয় ইউসিএসসির হয়ে আমি একজন চেয়ারম্যান হয়ে তাদের দুয়ারে দুয়ারে ঘুরেছি, দেখছি আর দেখবো, দেখছি আর দেখবো। আপনারা কোনো ব্যবস্থা করতে পারবেন না, করলে গভর্নমেন্ট করবে, আপনারা করতে পারবেন না। গত কয়েকদিন আগে আমাদের একটা মিটিং হলো, আমরা বেশি নড়াচড়া করতে যাই, আমাদের কাছে হাফিজুদ্দিন সরকারের একটা উকিল চিঠি আমাদের কাছে পৌঁছে গেছে। এই যে চিঠি, উকিল চিঠি আমাদের হাতে পৌঁছে গেছে। সেই উকিলকে জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে যে উকিল চিঠি ধরানো হওয়ার কারণটা কি? আমরা কি 3 মাস সময় এখানে গেছি, এই 3 মাসের মধ্যে আমরা কিছুই পেলাম না, আমাদেরকে উকিল চিঠি ধরা করে রাখবে? তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। সে তখন বলছে হাফিজুদ্দিন সরকারের বাড়িতে আপনারা যাবেন, ও সেফ চলে আছে, ও সেফ চলে আছে। আপনি কয়েকদিন মধ্যে আপনি আরেকটা চিঠি পাবেন। কি বলছেন? আপনারা আরেকটা করে চিঠি পাবেন, আপনি পাবেন, চেয়ারম্যান পাবেন, সেক্রেটারি পাবেন। এই যে ভিড় আমাদের একটা, আমাদের তো কোনো ছুলাম না, নাড়লাম না, খাওয়াম না, কিছু না, অথচ এই যে ভিড়। হাফিজুদ্দিন 19/6/2025 এই যে একটা এগ্রিমেন্ট করেছে সবাই, এখানে আমরা কষ্ট দেখতে পাবেন। এখানে হাফিজুদ্দিন সরকারের আর এআরসিএস এর যে আধিকারিক রূপম শাহ সই আছে, 1,61,000 টাকা এগ্রিমেন্ট করা আছে। লাস্ট যেদিন আমাদের সাথে কথা হলো, যেদিন আমি ডেকে নিয়ে গেলাম যে তুমি আসো কি দিতে পারছো দেখি, তখন ওই তারিখটা ছিল 3/9/2025। বলছে আমি 10,000 টাকাও দিতে পারবো না, আমি 10,000 টাকা দিতে পারবো না, বিওডির উপস্থিত আছে। কি কি হয় না বলো, আমি 10,000 টাকাও দিতে পারবো না। তাহলে আমি কি রক্ত বিক্রি করবো না আমার বিওডি যারা আছেন না চামড়া বিক্রি করবে? তাহলে এবার আপনাদের কাছে আমরা শুভ বুদ্ধি দিতে চাই, ব্যাংকে 55 লক্ষ টাকা আপনাদের সময় জমানো, 55 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, 12 লক্ষ টাকা আছে এসএইচজি যেটা গভর্নমেন্টের। তাহলে 55/12 = 67। আমরা বললাম যে আমাদেরকে 30 টাকা আপাতত 40 লক্ষ টাকা দেন, আমরা ব্যাংকটাকে চালু করি, আগামী দিনের ভবিষ্যৎ। তারপরে এতদিন গ্যাসের সাথে বলো যে সামাজিক চাপ দেন, সামাজিক আইনে যাবেন না, আইনে যাবেন না, আইনে গেলে টাকা, পুলিশ টাকা খেয়ে আপনাদের কোনো কাজ করবে না। আমরা সামাজিক চাপে যাব, সামাজিক চাপ যেভাবে করার দরকার আমার বুদ্ধিজ্ঞানী আমি সেভাবে করেছি। তাদের ফলপ্রসূ হিসাবে কিছু করতে পারিনি, সামাজিক চাপ। এখন উনি সেদিনকে বললেন আইনের চাপ এখন যান, এই আইনের চাপে যদি যাওয়া হয় তাহলে এটা ও অ্যারেস্ট হয়ে যাবে। সে 6 মাস হোক, 3 মাস হোক, 2 মাস হোক, 1 মাস হোক, যা যে পরবর্তীকালে যেভাবে আমরা ধাপে ধাপে যেভাবে করবো সে জেল খাটবে, সব কিছু আছে। কিন্তু এখন এটা তো সময়ের ব্যাপার। এতদিন বলো সামাজিক চাপ দেবে, টাকাটা উদ্ধার করে দেবে, এতদিন সামাজিক চাপ দিতে দিতে 3 মাস চলে গেল। সামাজিক চাপ আমরা দিলাম, এটা দিয়ে আমরা কিছুই করতে পারলাম না, 10,000 টাকাও দিতে পারবো না। এখন সামাজিক চাপ চলে গেছে, এখন বলছে প্রশাসনিক চাপ দেন। তো প্রশাসনিক চাপ দিয়ে যদি আমরা জেলে যদি ওকে পাঠাই তো সময়ের ব্যাপার। তাই এখন আমরা ব্যাংকটা খুলবো কি করে? আমাদের সবাই এখানে 55 লক্ষ টাকা আছে, টাকা রাজধানী একটা অজুহাত, টাকা দিতে চাইছে। টাকা যেহেতু হিসাবে করবেন 4,32,32 লক্ষ টাকা সবাই কাছে নেওয়া, আর 3 কোটি কত টাকা নিন, ওই যে একটা করবেন, ওই করবেন করে টাকাটা ওরা বলছে টাকা দেওয়া যাবে। মানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট
যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, তার কাছে কয়েকবার গেছি, তার এইরকম একটা সেখানে একটা ব্যাংকের আধিকারিক ভালো, তার নাম হচ্ছে সিও সাহেব, সেও ছিল, বলছেন না ওইভাবে টাকা আপনাদেরকে ওইভাবে কীভাবে মানে ডিরেক্ট বলছে না, মানে না দেওয়ারই অবস্থা করে। তাহলে আমরা যদি আপনাকে যদি অ্যারেস্ট করাই বা ওকে যদি আমরা জেলে ঢুকাই বা সব কিছু করে আপনাদের পরামর্শ বা আপনাদের মেয়েদের যদি আমরা করি, আইনগত অবস্থা সেটা করতে পারা যাবে, সেটা কিন্তু সময়ের ব্যাপার। কিন্তু এখন যে হর করে উঠানে চলে এসছে, আমরা এখন লোকের এই কারণ বেটির বিয়ে, কারণ ছেলের বিয়ে, কারণ অমুক, কারণ অমুক, কারণ সার, এই যে প্রতিদিন গান, এই গানটা যেমন শুনছি, এটা করতে গেলে আমাদের কি বুদ্ধি আপনারা দেন, এটা আপনাদের কাছে আমি আপনাদের কাছে আশা রাখছি। নমস্কার আপনাদেরকে সবাইকে। আজকে আপনারা এসেছেন, সবাই খুব ভালো লাগছে। তো দীর্ঘ অনেক আলোচনা শুনলেন, আমি শুধু ছোট দিয়ে একটা কথা বলবো, আপনারা যদি সহমত দেন, আমরা একটু টাকা পাবো কিনা সেই ক্ষেত্রে যাচ্ছি না, গণরূপ করতে খেলাও যাচ্ছি না। আমার মনে হয় সরকারি আধিকারিক থেকে আরম্ভ করে হাবিউদ্দিন, হাবিবুদ্দিনের বউ, নাতিপুতি যা আছে সবারই নামে আমরা যদি এফআইআর করি, তাহলে আইনের দিকে তো আমরা কেউ নয়, তাইলে আমরা আইনের দিকেই যাই। যদি আপনারা সহমত দেন, তাহলে এমনিভাবে 3 মাস বেতন আমাদের আসা, আমরা কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমরা কিন্তু টাকা ধরে কোনো রাস্তা খুঁজে পেলাম না। তাই আমি বলছি, আপনারা যদি সবাই সহমত দেন, আপনারা যদি সবাই সহযোগী করেন, আমার মনে হয় মাস সিস্টেমে আমরা যে 745 লোক সবাই সই করি, আমরা যদি আইনের দ্বারস্থ হই, মনে হয় আমার একটা ব্যক্তিগত মত, মনে হয় তাতে আমরা সুরা পাবো। এবং আমরা যদি এই আইনের আশ্রয় যদি না নিই, তাহলে যারা সরকারি যারা আধিকারিক আছে, এরা আমাদেরকে ওদের মতো শিক্ষিত মানুষ আমাদের বেশি বুদ্ধিমান, ওরা চুরি করার অভ্যাসটা খুব ভালো জানে, এটা আপনারা সবাই জানেন। সরকারি লোকেরা খুব ভালো একটা চুরির জায়গাটা ওরা খুব ভালো জানে। তো ওদেরকে এইভাবে কিন্তু শাস্তি করা যাবে না, ওদেরকে শাস্তি করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকারি লোক তাদের বাইরে যখন বেরিয়ে করবে, আমার মনে হচ্ছে সব গড়বড় বের হয়ে যাবে। তো অনেকে বলছে পুলিশ ওরা কিন্তু ওই শুধু হাতির নামের নয়, উনি ওরা হচ্ছে কিন্তু সকলের সঙ্গে আমরা কিন্তু আশা করবো দলের যারা দল এখানে থাকবে, একটা ব্যক্তি করতে পারবে না, এটা হাস্যকর অবস্থা আমার মনে হচ্ছে। সেই মর্মে আমি বলতে চাই, আমরা কালকে ওখানে সম্ভবত ছুটি, পরশু দিন আমরা ভালো উকিল ধরে, সবাই আইন বোঝে, এরকম একটা ভালো উকিল ধরে আমার মনে হয় আমরা সরকারি আধিকারিক এবং এয়ারসিস থেকে আরম্ভ করে প্রত্যেকের নামে আমরা এফআইআর করি। সঙ্গে হাবিব ম্যানেজার ছেলে, সঙ্গে ওর নাতিপুতি যা আছে, ছেলের বউ আছে, এদের নামে এফআইআর করলে আমার মনে হয় ভালো হয়। যাক, আপনারা তার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা পদক্ষেপ দিতে বাধ্য হবেন। আপনারা বলতে পারেন, ওরা আমাদের তো না বলে বললেন আপনারা এই হলো এই হলো, ওই জন্য এখন সবাই এসছেন, সবার সামনে আমরা অনুমতি চাইছি। যদি আপনারা বলেন, তাহলে কিন্তু আমরা ভালো উকিল ধরে ওনাদের নামে আমরা এফআইআর করবো। নমস্কার বলে আমার কথা এটার হিসাব আমরা পাইনি, এটা ঘাটতি 10 রুপ যাই বলে, এটা আমরা পাইনি। এসআইটি লোন, যে এসআইটি লোনটা দেওয়া হয়েছে, সেখানে ঘাটতি দেখাচ্ছে 10 রুপ দেখাচ্ছে, হিসাব মেলে না, সেখানে দেখাচ্ছে 13,68,035 টাকা। এর সেভিংস, মানে যেটা আমাদের টাকা রাখা হয়, সেভিংসে দেখাচ্ছে, মানে যে টাকাটা ঘাটতি দেখাচ্ছে 53,09,307 টাকা। এসএসজি লোন, যারা লোন নিয়েছে তারা আবার টাকা জমা রেখেছে, সেই টাকাটা ঘাটতি দেখাচ্ছে 24,21,875 টাকা। আরটিতে যারা টাকা রাখেন তাদের সেখানে ঘাটতি। মিষ্টির প্যাকেটটা মিষ্টির প্যাকেটটা একটু বলে দিবেন, মিষ্টির প্যাকেটটা দিলে আপনি চলে যাচ্ছেন মিষ্টি দিশোয়া। মিটিং শেষ হয়নি, মিষ্টি প্যাকেটে একটু থামেন, 10 মিনিট থামেন, একটু থামেন।
ডিপোজিট যেটাকে বলা হয়, সেখানে ঘাটতি দেখাচ্ছে 2,03,054 টাকা। সর্বমোট ঘাটতি যাই গণনা করো, সর্বমোট ঘাটতি তহবিল দেখাচ্ছে এখানে 1,98,499 টাকা। প্রতিবেদন রিপোর্ট পাঠ করার পর আপনার এই রিপোর্টের কোনো মূল্য থাকে না, তাহলে আপনারা যারা প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করেছেন তারা টোটালটাই ভুল। আমি আপনাকে থামাচ্ছি। আপনার প্রতিনিধি আপনি সিস্টেম না করে করছেন। আপনারা প্রতিবেদন রিপোর্টে যা পাঠ করেছেন সেটাই জনসাধারণকে নিয়েছে। আপনি কত করে করতে পারেন না? এটা কি আপনি ওটা করতে পারেন না। আমি বলছি করতে পারেন না। প্রতিবেদনে যা আছে টোটালটা বলা হচ্ছে। তুমি তো ডিরেক্টর বোর্ডের সদস্য, আমরা তো প্রতিবেদন তোমাদের কথা মতো পাঠ করলাম, রাজি ছিলাম না, আমরা কিন্তু রাজি ছিলাম না, তা পাঠ করলাম। এগেই এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না, তুই বন্ধ কর। ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই ফাঁকে বলেনি যেটা উকিলের চিঠি, এটা কোনো কোর্টের চিঠি নয়, এটা হাস্যকর, এটা একটা হাস্যকর চিঠি। মানুষ যখন পাপ করে, অন্যায় করে, তখন সে আরো বেশি ভুলে করে। এটা একটা ভুলের প্রমাণ। আমি হাউসকে দায়িত্ব নিয়ে বলছি এই সাংবাদিকের সামনে, এনারা জেনে নিন, এটা একটা অটোনমাস বডি, নির্বাচিত বডি, এদের ক্ষমতা বিরাট। এরা এদের ব্যাংকিং ব্যবস্থা বিষয়ে, যে কোনো কর্মচারীর নয় ছয়ের বিষয়ে এরাই এফআইআর করতে পারে। যে মানুষটা বলেছে যে এফআইআর করা যাবে না, ও চোর নয়, ও ডাকাত। ওই ডাকাত ওই জন্য আজকে আসেনি, এটা আমার নাম ধরে রেখে দেওয়া, ওই ডাকাত বলেছে। অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ওই রূপম শাহকে আমরা ডাকাত বলে চিহ্নিত করি, কারণ ও একটা নিয়োগ দিয়েছিল, হাবিবুদ্দিন সরকারের নাতিকে একটা হাস্যকর নিয়োগ দিয়েছিল এরকম কাগজে। আমরা সেই নিয়োগকে বাধ্য করেছিলাম প্রত্যাহার করতে, সেটাও টাকার বিনিময়ে উনি করেছেন। তো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। সবাই বলেছেন, লিপিবদ্ধ হয়েছে যে এফআইআর হচ্ছে। এটা কি আত্মলাতলি হয়েছে যে ব্যাংক থেকে খুলবে কিনা? হাফিজা বলছে যে অনেকের টাকা পাওনা ভান্ডা আছে, তাহলে কি আমরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করবো? ব্যাংক আমরা খুলবো না? ব্যাংকটা খোলা হবে কি হবে না? ব্যাংক খোলা হবে তো? তাহলে হাফিজদের দেখে নিন, হাউস বলছে ব্যাংক খুলতে হবে, মার খেলে খেতে হবে। যদি ডিরেক্টর বোর্ডকে আমাদেরকে কেউ মারে, সদস্যদেরকে মার খেতে হবে। ভালো কাজ করতে গেলে মার খেলে পরে সেটা প্রশংসা হয়। যারা মার খাওয়ার পর পালাবে, আমরাও দেখে দেবো তারা ডিরেক্টর হওয়ার যোগ্য কিনা। বাস্তবিক তার কথা এটা। তাহলে ব্যাংক খুলতে হবে, এটা নোট হয়েছে। তিন নম্বর কথা হচ্ছে, ওখানে যে বিজনেসটা হচ্ছে, কত টাকা আসে, কিভাবে আসে, সেটা পরিষ্কার করতে হবে এবং আরো বিজনেস বাড়ানো যায় কিনা। আমি খুব জানুয়ারি মাসে ইঙ্গিত করে বলেছিলাম, ফুলবাড়ি এত ব্যবসায়িক জায়গা, ওই জায়গাটাকে টার্গেট করে নিয়ে ব্যবসা করতে গেলে ওই ব্যাংকটাকে বাঁচাতে খুব বেশি অসুবিধা হবে না, এটা আপনারাও মনে করতে পারেন। এই জায়গাটা লিপিবদ্ধ হোক, সমিতিটা বাঁচুক, সমিতিটা খুলুক। আর এটা তো সত্য কথা, ওরা ঠিকই বলেছে। তোমরা তো প্রতিবেদন পাঠ করিয়েছো, আবার কেন তুমি ব্যাখ্যা করছো? তাহলে এই চিঠিগুলো গুরুত্ব, এটা উকিলের চিঠি, এটা একটা ফাঁস, এটা একটা প্রহসন। তাহলে হাফিজদার সিদ্ধান্ত কিন্তু ফাইনাল হলো। এবার আমাদের সম্পাদক মহাশয় আছেন, সভাপতি মহাশয় আছেন, আপনারা যদি আরো কিছু বলতে চান, ওখানে কিছু বলবে। ভয়েস ভয়েস বলবে, তো আমাদের যে পরিচালনা কমিটি ছিল, ডিরেক্টর কমিটি ছিল, কত সাল অবধি ছিল আর কে দুর্নীতি করলো? শুধু হাফিজ ম্যানেজারের একাই ডিরেক্টর করতে ছিল, আর কত বছর ধরে ওই দুর্নীতিতে চলে যায়? একটু কারণলি পরিষ্কার করে বললে সদস্যরা আমরা শুনতে পারি। আমার বক্তব্য হচ্ছে ওই বাচ্চাটাকে আমি বলতে যাচ্ছি, প্রতিবেদনটা কি আপনাদের সঠিক না যে আপনাদের বিওডি সদস্য বললো সেটা সঠিক? এটা একটু ক্লিয়ার করুন। আমরা, এটা আমাদেরও প্রশ্ন, এটা হাউসেরও প্রশ্ন। ওখানে দেখা যাচ্ছে যোগ বিয়োগ করলে খুব বেশি হলে 30-40 থেকে 50 লাখ টাকার একটা ঘাপলা হয়েছে। কিন্তু আমরা জানি, সবাই জানে এখানকার ঘাপলাটা যেটা ভাবলো বারবার বলার চেষ্টা করছে,
ওটা কেন প্রতিবেদনে আসলে আমার মাথায় ঢুকে না, ওনারা বলতে পারবেন যারা এটা রচনা করেছেন। ঘাপলাটা প্রায় 1.5 কোটির উপর, এটা পরিষ্কার বলতে উঠে নেই, ঘাপলাটা 1.5 কোটির উপর। যখন তাকে বলা হয়েছিল যে এটা একজন এডুকেটেড অ্যাকাউন্টেন্টকে হায়ার করে 800,000 টাকা খরচ করে তাকে 10 দিন ধরে খাটিয়ে হিসাব পাওয়া গেছে প্রায় 2 কোটি টাকা। যখন তাকে বলা হয় তখন আপনি যদি সরকার বলেছিলেন যে হিসাবগুলো ঠিক নেই, তখন তাকে বলা হয়েছিল তুমি কাল 10টা থেকে আসো, ওই অ্যাকাউন্টেন্ট থাকবেন, এরা থাকবেন, আমরা সভ্যরা থাকবো, তুমি যদি যুক্তি দেখাতে পারো যত টাকা কমবে সঙ্গে সঙ্গে বাদ যাবে। তিনি কিন্তু আর আসেননি, তাকে বারবার ডাকা হয়েছে, তিনি আসেননি। এতে প্রমাণ হয় যে ওটাই নয় জয় হয়েছে যে টাকাটা অ্যাকাউন্টেন্ট হিসাব করে দিয়েছে। এখন প্রতিবেদনে কেন আসেনি সেটা তারাই বলতে পারবেন যারা এটা রচনা করেছে। উত্তর পেলেন নিশ্চয়ই। উপস্থিত সকল সদস্যগণকে আমার অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার, আদাব, সালাম জানিয়ে আমি বলছি যে আমাদের উদয় ইউনিয়ন কোঅপারেটিভ সোসাইটি সুদীর্ঘকাল কোনো সাধারণ সভা হয়নি এবং যার কারণে ধারাবাহিকতা নেই। যদি সাধারণ সভা প্রতি বছর হতো তার একটা ধারাবাহিকতা থাকতো, সেটা নেই। সর্বোপরি সদ্য নির্বাচিত ডিরেক্টর বোর্ডের কর্মকর্তা এবং সদস্যগণ এরা প্রত্যেকেই নতুন হবে, তারা বিভিন্ন পেশায় যুক্ত, কিন্তু তারা সমিতির ডিরেক্টর হিসেবে নতুনভাবে এসেছে। আর প্রতিবেদনটার মানে যিনি হেল্প করে থাকুন বা ওনারা যদি নিজেরা লিখে থাকেন তাহলে ওটা প্রতিবেদনের যে ইয়েটা ফরম্যাটটা, সে ফরম্যাটটা ত্রুটিপূর্ণ। তাই এটাকে নিয়ে আমরা আলোচনা এগুলো নিয়ে আমরা আলোচনা সমালোচনায় গেলে আমাদের সমিতির যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাটা আমাদের আলোচনা থেকে বেরিয়ে যাবে। তো আমাদের সমিতির অন্যতম সদস্য আবু হায়দার আলী তার সুদীর্ঘ বক্তব্যে যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলোকে আমি সম্পূর্ণরূপে সমর্থন জানিয়ে তারপরে বলছি, এখানে যে মানে সহকারী সম্পাদক, নতুন ডিরেক্টর বোর্ডের সহকারী সম্পাদক কমলেশ সরকার হাউসের কাছে যে অনুমতিটা চাইল, সেটা হচ্ছে আমরা এআরসিএস অফিস, সেখান থেকে পাঠানো তাদের অফিসার এবং পূর্বতন ম্যানেজার, পরবর্তীতে তার স্বর্গীয় ছেলে, তার পুত্র, ছেলের বউ, তার নাতি, এদের প্রত্যেকের বিরুদ্ধে ভালো সমবায় বোঝা উকিলের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থায় যাবে কিনা। আপনারা সবাই আমিও হাত তুলেছিলাম, আপনারাও হাত তুলেছিলেন সেটাই যাওয়ার জন্য। তাহলে প্রতিবেদন নিয়ে আলোচনায় না গিয়ে ওইটা একটা। দ্বিতীয়টা হচ্ছে সমবায়ের দরজা বন্ধ করে রেখে কোনো সমস্যার সমাধান স্বয়ং আল্লাহ, স্বয়ং ভগবান, স্বয়ং জেসাস খ্রিস্ট করতে পারবেন না। এই 12 জন ডিরেক্টর তো দূরের কথা। ফলে সমবায়ের দরজাকে খোলার ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, করলে মানুষ তাদের সমস্যা নিয়ে আসবে। গ্রুপগুলোর যে লেনদেনের জায়গাগুলো, সেগুলোকে গ্রুপগুলোর সঙ্গে যে কর্মচারী আছে সে অভিজ্ঞ, আমি জানি না অজ্ঞাত কারণে, আজ হাউসে বলছি, সাধারণ সভায় বলছি, অজ্ঞাত কারণে তাকে গ্রুপ ডি এমপ্লয়ি বলা হচ্ছে।
না, হতে পারে না এটা। তাকে এমনভাবে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, জেল দিয়েছে যার মুখে দিই, কাগজে কলমে দিই, সে গ্রুপ ডি নয়, সে উচ্চ শিক্ষিত একটা ছেলে, সে গ্রুপ ডি এমপ্লয়ি না, একমাত্র এমপ্লয়ি। একজন গ্রুপ ডি এমপ্লয়ি একটা সমবায়কে চালাতে পারে না, সে কম্পিউটারে বসে, সে খাতা কলমের কাজ করে। আমি নবনির্বাচিত ডিরেক্টর বোর্ডকে একজন সাধারণ সদস্য হিসেবে তার চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম, তোরা চার্জ পেলি পাওয়ার পরে তোরা ব্যাংক অপারেটর নিযুক্ত কর। সেই মিটিংয়ে যেহেতু গ্রুপ ডি বলা হচ্ছে, তাকে মিনিমাম গ্রুপ সি এমপ্লয়ি হিসেবে রেগুলেশন করে তোরা কি করে অফিসটা খুলবি সেই ব্যবস্থাটা নে। আমি আমাদের নতুন ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার কুণ্ডুকে এটা আমি অনুরোধ করেছিলাম। আর আমার মনে হয় যতক্ষণ সভা চলবে, যদি ইন্ডিভিজুয়াল কারোর বক্তব্য থাকে তারা রাখুক, নাহলে একই বক্তব্য ঘুরে ফিরে এসে না করে কেসের রাস্তায় যাওয়া, আইনি রাস্তায় যাওয়া, সমবায়কে খোলা এবং আমাদের যে ব্যবসাগুলো আছে ওখানটাতে তাদেরকে নিয়ে বসে তাদের মারফতে ইমিডিয়েট কিছু অর্থনৈতিক সুরাহা পাওয়ার ব্যবস্থা করে সমিতিকে সচল করা হোক, এই আবেদনটা রেখে। হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, এরা ডিরেক্টর বোর্ড এরা বলতে পারবে না, হায়দার জানে, আমাদের নরসুন্দর পাড়ার হায়দার 2016 সাল পর্যন্ত নমিনেটেড করে, তখন ভোট হতো না, মুখে মুখে নির্বাচন করে ডিরেক্টর বোর্ড হতো। তাদের মেয়াদ 2016 সাল পর্যন্ত ছিল। 2000 এই সমবায় চলতে গেলে 3টে নিয়মের শাসক গোষ্ঠী হয়। একটা হচ্ছে নির্বাচিত বা মনোনীত, যেটা সেটা স্বল্পকালীন মেয়াদী কর্মচারীদের একটা বোর্ড হয়, তাতে কর্মচারীদের যে হেড সে হবে প্রধান দায়িত্বে। আর তৃতীয় হচ্ছে এআরসিএস অফিস থেকে পাঠিয়ে দেওয়া আধিকারিক, সে হবে স্পেশাল অফিসার। তো আমাদের 2016 সালের পর থেকে সদস্যদের মধ্যে থেকে কি মনোনীত কি নির্বাচিত কোনো বোর্ড ছিল না, এবং এ ব্যাপারটায় গোটাটাই ত্রুটি হচ্ছে এআরসিএস অফিসে। তারা কোঅপারেটিভ সেক্টরের যাবতীয় কাজকর্ম দেখে, প্রত্যেকটা ব্লকে বিডিও অফিসে তাদের একজন কোঅপারেটিভ ইন্সপেক্টর থাকে। আমরা বুঝতেই পারলাম না 2016 সালের পরে কেন 2025 সালে উদয় ইউনিয়ন কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনের কথা ভাবলো, তার আগে কেন ভাবলো না, এটা মাথাতেই আসছে না। ফলে আর একটা আবেদন থাকবে, এবং এখানে অনেকেই কোঅপারেটিভ আমার থেকে ভালো বোঝেন, যেহেতু আমাদের ডিরেক্টর বোর্ড বলেছে যে ওরা নির্বাচিত হওয়ার পরে এবং চার্জ পাওয়ার পরে ওরা এআরসিএস অফিস এবং সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বারবার গিয়ে তারা উত্তর পেয়েছে, দেখছি দেখব, আপনারা অপেক্ষা করেন। তা এটা আর করা যাবে না। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সমবায় মন্ত্রী আছে, আমার মনে হয় সমবায় মন্ত্রীর কাছে একটা মাঠ পিটিশন আকারে দিয়ে এবং এই ঘটনাটা বর্ণনা করলে অটোমেটিক এআরসিএস অফিস হতে জড়িত হয়ে যাবে, অটোমেটিক খোঁজ এআরসিএস যুক্ত হয়ে যাবে। উনি ওই অফিসারকে বাঁচানোর জন্য, বাঁচাবার জন্য যে কথাটা আমাদের চেয়ারম্যান এবং সেক্রেটারিকে বলেছে, আপনারা ওই অফিসারকে কিছু করতে পারবেন না, এটা গভর্নমেন্ট পারবে, এটা উনি একটা ভয় দেখিয়েছে বা ভুল বুঝিয়েছে।
একটা নির্বাচিত বোর্ড করতে পারবে না, এটা ভাববার কোনো কারণই নেই। হ্যাঁ, সেই জন্যে ইমিডিয়েট একটা সুন্দর কেসে যেমন যাওয়া হবে, আইনি পদক্ষেপে যেমন যাওয়া হবে, ওইরকম সব কিছু ধাপে ধাপে উল্লেখ করে সমবায় মন্ত্রীর কাছে একটা পাঠিয়ে দেওয়া। আমার মনে হয় এই খোলার মাস দুয়েকের মধ্যে, 60 দিনের মধ্যে এই সমবায় সমিতি তার রেজাল্ট পাবে। এই আবেদনটাও ডিরেক্টর বোর্ডের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। মাননীয় সদস্য শ্রীযুক্ত ভারতী মহাশয় বক্তব্যে পেতে আমি রিজার্ভকে ও প্রথমেই বললো যে আমি ডি গ্রুপের কর্মচারী 3,000 টাকা বেতন পেতাম আর 4,000 টাকা ভাউচার করতো করে দিত। আমি তো জানি না, আমি তো খাতাপত্র করে ক্যাশ তো রাখতে পারিনি, আমার সেই সৌভাগ্য হয়নি। আমি খাতাপত্র এগুলো মানে রিসিপ্ট এগুলো করতাম, এগুলো কাজ করতাম, এগুলো অফিস ব্যবহার কাজ করতাম, আমি ডিল করে। মাননীয় সদস্য আমি শুভমতি সম্পর্কে আমি রিজাউলকে যেদিন আমি মিটিং ডাকি সেটা 8/9/2025 এখানে রেখেছিলাম উদয় ইউসিএসসি লিমিটেডে বর্তমান 1 নম্বর এজেন্ডা। বর্তমান স্টাফ রিজাউল কামালকে ডি গ্রুপ থেকে উক্ত সমিতি প্রয়োজনে সি গ্রুপে নেওয়ার জন্য বলা হয়েছিল। ও বলল যে এই সময় আমাকে নিও না, আমি থাকবো কি আর ঠিক নেই। আমি ওকে বললাম যে তোকে যদি কেউ যদি অন্যায় ভাবে তোকে যদি কেউ ধরে বা তোকে যদি কেউ কিছু করে, আমি তোর অভিভাবক হিসাবে তোকে আমি বাঁচিয়ে দিব, এটা তোকে আমি গ্যারান্টি দিলাম। ও বারবার এখন একই কথা বলে যে আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এই সময়ে আছি, আমি তাছাড়া ফেরাল ঢাকা চল বাড়ি থাকবো না, তোর কুটুম বাড়ি। ও আমাকে বলছে যে আমি আর থাকবো না, আমি এখন চলবো। আমি বলো যে তুই থাক, ওখানে আমার মুখে দিয়ে এই কথাটা বারবার বলে যে আমি শুধু তোমার মুখের দিকে তাকাই আছি। আরেকটা জিনিস আমি মাঝে মধ্যে ভুলে গেছি, কৃষি উন্নয়ন সমবায় সমিতি উদয় ইউসিএসসি লিমিটেড কৃষকদের উন্নয়নের জন্য, কৃষকদের উন্নয়নের মধ্যে যা যা পড়ে তার মধ্যে আমার মনে হয় এখানে যারা প্রবীণ সদস্য আছে বা আছেন তারা হয়তো জানবেন এই সমবায় থেকে কোনো সার পেয়েছেন, সার আগে পেয়েছে মনে হয় অনেক, কিন্তু আমরা গিয়ে দেখলাম সারের লাইসেন্স আমরা কিন্তু এখানে বসে নাই, আমরা এখানে এডিও অফিস থেকে কৃষি ভবন পর্যন্ত বাংলার সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি। এখানে সারের লাইসেন্স আমাদের মাননীয় প্রাক্তন ম্যানেজার হাফিজুদ্দিন সরকারি রেয়াজ করে ফেলেছে। মানে উনার মানে চাকরি মানে ওনার ওখানে তো আত্মীয় তো চাকরি করতে যায়নি, ওখানে বংশ পরম্পরা অনেক ছিল। মাঝখানে যে ছেলেটা ছিল সে আজকে প্রয়াত তার হচ্ছে লুৎফর মামা ডাঙ্গাপাড়া, ও কিন্তু বারবার আমাদেরকে কিন্তু কানের মধ্যে পড়াইছে যে ব্যাপারটা কিন্তু তোরা তুলে ধর, ব্যাপারটা কিন্তু তোরা তুলে ধর। কিন্তু বিরলের কয় ঘন্টা বাঁধবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যায়নি, সেই লোকটাকে খুঁজে পাওয়া যাবে। ও কিন্তু বারবার বলেছে যে বিরলের তোরা কিন্তু তুলে ধর, তোরা কিন্তু তুলে ধর, সবাইকে কিন্তু এই কথাটা বলেছে। কিন্তু আমরা সেগুলো এই কান্দে ঢোকাইছি, এই কান্দে বার করেছি, আমরা কিন্তু ইয়ে করি। তারপরে কৃষি উন্নয়ন, তারপরে এখন সারের লাইসেন্স করতে গেলে, সারের ব্যবসাটা করতে গেলে অন্তত 30 থেকে 35 লক্ষ টাকা লাগবে। আমাদের মনোহর আছে, সব কিছু আছে। আমি সেক্রেটারি, আমাদের আরো দু একজন বিওডি আমার সাথে তারা সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি। সার লাইসেন্স হয়ে গেছে, নতুন করে সবাইকে লাইসেন্স দিবে, সমবায়কে লাইসেন্স দিবে যদি আমরা সেটা নিয়ে ওরা দিবে এবং ন্যায্য মূল্যে কৃষকরা সার পায়। কিন্তু সেটা তো ক্যাপিটাল লাগবে, সেখানে তো দুজন লোক তাদের জীবন জীবিকাও চলবে, কিন্তু এটা করার তো
মানে আসল জিনিসই নয়, এটা আমরা কি কোন জায়গায় যাবো? আর যদি কোনো মাননীয় সদস্যদের, আমাদের সভাপতি যারা সদস্য আছেন তারা যারা উপস্থিত আছেন, তাদের যদি কোনো বক্তব্য না থেকে থাকে, তাহলে আমাদের সামান্য কিছু এই অভাবের দিনে আমরা কিছু আপনাদের টিফিনের ব্যবস্থা করেছি। টিফিন নিয়ে তারা আপনারা যাবেন, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তারা বলেন। তাছাড়া আমি আপনি সবাইটা শেষ করে দেবো, তারা হাত তুলে যাবে না। হ্যালো হ্যালো, একটু বসেন, একটু বসেন। আমাদের আজকে উদয় ইউসিএসসি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা হলো। আমাদের সবাই যে পরিচালনা করে গেছে হাফিজ উদ্দিন সরকার এবং তার বংশভূতরা, তারা একাধিকভাবে এই সমাবেশটা পরিচালনা করে গেছে ম্যানেজার হিসাবে। আর বালুরঘাটের আমাদের যে এয়ারসেস আধিকারিক, তার যে অফিসার এখানে নিয়োগ করা ছিল রূপম শাহ মহাশয়, উনি এখানে সমবায়ের এই সমবায়ের আধিকারিক ছিল। সে এরা যুক্তি করে তবিল তসরুপ করে এখান থেকে টাকা চলে গেছে, প্রায় আনুমানিক 2,11,00,000 টাকা। এখন আমরা যারা নতুন বিওডি যারা এসছি 12 জন, তারা আমরা এই 27/7/2025 নির্বাচিত হয়ে এসেছি। তারপর আমাদের বোর্ড গঠন হওয়া প্রায় 3 মাস হয়ে গেল। এখনও পর্যন্ত আমরা কিছু এই টাকা সুরাহা করতে পারছি না। আমরা চিঠি চাপাটি, রেজিস্ট্রি চিঠি, হাত চিঠি এবং আমরা নোটিশ মারফতে তাদেরকে ডাকবার জন্য চেষ্টা করেছি। সমবায়ের আধিকারিক রূপম শাহকে, সমবায়ের যে ম্যানেজার হাফিজউদ্দিন সরকারকে, তারা আমাদের সাথে কোনো রকম সহযোগিতা করছে না এবং আমাদেরকে কোনো রকম চার্জ বুঝাই দিচ্ছে না। আমরা এর মতো অবস্থায় আমাদের বিওডি নিয়ে আমরা খুব দূর অবস্থায় আমাদের সমবায় চলছে, যা আগামী দিনের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। যে কোনো টাইমে আমরা মানে অগ্নিগর্ভ অবস্থায় আমরা ওখানে আমাদের সমবায় খুললে হয়তো আগুন দিয়ে আমাদের পুড়ে মারতে পারে। এরকম পাবলিকের জনরোষ, এই জনরোষ থেকে মুক্তি পেতে আজকের আমাদের এই সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সদস্যরা 745 জনের সদস্য সংখ্যা, তারা কি বলবেন তার জন্য আমরা এই আয়োজন করছি। অবশ্যই দ্বারস্থ হবে, আমরা কোনো দিকে আর তাকাবো না। আমরা অনেক 3 মাসের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা আর কোনো অপেক্ষা করবো না। এখন আমরা প্রশাসনে লড়বো, তাতে আমাদের সমবায় যেহেতু এজিএম আমাদেরকে বললো হাত তুলে দিয়ে দাও, আমরা প্রশাসনের ইয়েতে চলে যাবো, আইনের ব্যবস্থা চলে যাবো। টাকা পাবে না, সমবায় পাবে না, তাতে আমাদের কিছু যায় আসে না।